ঈশার কথা শুনে ইভান একটু হেসে বলল, আমার খবর রাখতে তো তুই আছিস, তাই আর নিজেকে নিয়ে ভাবি না। ঈশা তার হাত দিয়ে ইভানের মুখ মুছে দিতে দিতে বলল, হেয়ালি না করে যা বলছি শোনো। আমার কথা না শুনলে আমার খুব রাগ হয়, সেটা তো জানো নাকি? ইভান একটু দুষ্টুমি সুরে বলল, তা জানি, আর রাগ কিভাবে ভাঙাতে হয় সেটাও জানি। কথা শেষ করে ঈশাকে কোলে তুলে নিয়ে ঘরে আসলো, বিছানায় শুয়ে দিল। ঈশা একটু বিরক্ত হয়ে বলল, কি করছো? বলে উঠতে গেলে ইভান তাকে বিছানার সাথে চেপে ধরে বলল, কি করছি বুঝতে পারছিস না? অবশ্য না পারলেও অসুবিধা নাই, একটু পরেই সব পরিষ্কার বুঝতে পারবি। ইভানের কথার মানে বুঝতে পেরে ঈশা তাকে সরাতে চেষ্টা করে বলল, সরো, আমার ঘুম পাচ্ছে। ঈশার গলায় কিস করতে করতে বলল, এত সহজ না জান, আমি যতক্ষণ ঘুমাতে দিব না ততক্ষণ তুই চাইলেও ঘুমাতে পারবি না। তাই আর সময় নষ্ট না করে যা হচ্ছে মেনে নে, না হলে তোর ঘুমাতে দেরি হয়ে যাবে, আমাকে কিছু বলতে পারবি না। ঈশা অনুরোধে সুরে বলল, ছেড়ে দাও না প্লিজ। ইভান আর কোনো কথা না বলে ঈশাকে ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়ল। ঈশা উঠে বসলো, নিজের কাপড় ঠিক করতে করতে ইভানের দিকে তাকালো। ইভান যে তার উপরে রাগ করেছে বেশ বুঝতে পারলো, তাই ইভানের পাশে শুয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো। ইভান এক ঝটকায় তার হাত সরিয়ে দিল, কিন্তু ঈশা কিছুতেই হার মানার পাত্রী না, আবারও তাকে জড়িয়ে ধরলো। এবার ইভান রাগ করে হাত সরিয়ে দিয়ে বলল, বিরক্ত করিস না, ঘুমাতে দে। ঈশা উঠে শরীরে হালকা ভর দিয়ে নিজের থুতনি রেখে আদুরে কণ্ঠে বলল, শোনো না। ইভান ঘুরে রাগী চোখে ঈশার দিকে তাকিয়ে বলল, মাঝরাতে কি থাপ্পড় খাওয়া শখ জেগেছে? শখ না হলে চুপচাপ ভদ্র মেয়ের মতো শুয়ে পড়। ঈশা নাছোড়বান্দার মতো নিজের মুখটা ইভানের মুখের অনেকটা কাছে এনে একটু হেসে বলল, তুমি আমাকে থাপ্পড় মারবে? ইভান ঈশার কথা শুনে কি বলবে বুঝতে পারলো না, কারণ ঈশা ভালো করে জানে সে শুধু মুখেই বলবে, কখনোই তাকে থাপ্পড় মারবে না। ইভান ঈশার কপালে একটা আঙুল দিয়ে ঠেলে তার মুখটা সরিয়ে দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল, নাটক বাদ দিয়ে শুয়ে পড় আর আমাকেও ঘুমাতে দে। ঈশা উঠে বসে পাশ ফিরে বলল, ঠিক আছে ঘুমাচ্ছি, কিন্তু তুমি আমাকে ভুলেও টাচ করবে না, যদি করেছো তাহলে খুব খারাপ হবে কিন্তু মনে রেখো। বলেই শুতে যাবে তখন ইভান তাকে বিছানার সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার যখন ইচ্ছা তখন তোকে টাচ করব, সেটার জন্য আমার কারো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। মগের মুল্লুক পেয়েছো? তোমার ইচ্ছে মতো সব হবে, ছাড়ো আমাকে। ঈশার এমন উত্তপ্ত কথা শুনে ইভান রেগে তাকে আরো জোরে চেপে ধরে তার ঠোঁট দুটোতে রুডলি ভাবে কিস করতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর ইভানের সব রাগ পানি হয়ে গেল। সে ঈশানের ঠোঁট দুটো পরম ভালোবাসা অনুভব করছে। ঈশাও চোখ বন্ধ করে ইভানকে অনুভব করছে। কিছুক্ষণ পর ঈশার ঠোঁট ছেড়ে তার গালে নাক ঘষতে ঘষতে বলল, আমাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা খুব ভালোভাবে আয়ত্ত করেছিস। ঈশা মুচকি হেসে ইভানকে জড়িয়ে ধরলো। সকাল সকাল চায়ের সাথে আড্ডায় মেতে উঠেছে পুরো বাড়ির সবাই। সাথে যুক্ত হয়েছে ঈশার ফুপু আর তার মেয়ে সীমানা। ইরার বিয়ের আলোচনায় মেতে উঠেছে সবাই। ইভান সদ্য শাওয়ার নিয়ে একটা ডার্ক ব্লু রঙের শার্ট পরেছে, ইন করা শার্টটায় হাত ফোল্ড করা, ভেজা চুলের মধ্যে দুই হাত চালাতে চালাতে ঘর থেকে বের হয়ে আসলো। ঈশার চোখ তার উপরে পড়তেই আটকে গেল। আজ একটু হলো ইভানকে অন্যরকম মনে হচ্ছে। ঠোঁটের কোণের ক্ষীণ হাসি দেখেই বোঝা যাচ্ছে মেজাজ বেশ ফুরফুরে। একটু ভাবতেই রাতের কথা মনে পড়ে গেল। ইভানের এমন মেজাজের কারণ উদ্ধার হতেই ঈশার এবার চোখ পড়লো শার্টের দিকে। এই রংটা ঈশার খুব পছন্দ। ইভান এমন রং সচরাচর পরে না, কিন্তু ইভানকে এই রং পরলে যে অনেক সুন্দর লাগে সেটা ঈশা ছোটবেলায় একবার ইভানকে বলেছিল। তারপর থেকে কয়েকবার এমন রঙের পাঞ্জাবি পরতে দেখেছে, কিন্তু এই প্রথমবার শার্ট পরতে দেখলো। ঈশা হালকা হাসি নিয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে ভাইয়া, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। সীমানার কথা কানে আসতে ইভান সামনের দিকে তাকালো। সবার আগে ঈশার দিকেই চোখ পড়লো। ঈশার অমন দৃষ্টির মানে ইভান একটু বুঝতে চেষ্টা করলো, তারপর নিজের দিকে তাকিয়ে বুঝতে পেরে একটু হাসলো। ঈশা ততক্ষণ চোখ নামিয়ে চায়ের কাপের দিকে তাকিয়ে আছে। ইভান হালকা হেসে ঈশার পাশের চেয়ারটাতে বসতে বসতে সীমানার কথার উত্তর দিল, থ্যাংক ইউ। ঈশা ইভানের দিকে চায়ের কাপটা এগিয়ে দিল। চায়ে একটা চুমুক দিতেই তার ফুপু বলল, বিয়ের ডেটটা আর কিছুদিন পরে করলে হতো না? ইরার বয়স কম, এখনই সংসারের দায়িত্ব নিয়ে সব সামলে উঠতে পারবে। কেন ফুপু? আমারও তো ছোটবেলায় বিয়ে হয়েছে, আমি সামলে উঠতে পারিনি? আমার যখন বিয়ে হয়েছে তখন আমি আরো ছোট ছিলাম, বিয়ের বিষয়ে কিছুই বুঝতাম না। ইরা তো এখন সে অনুযায়ী অনেক বড়, তাহলে এত চিন্তা কিসের? ঈশা কথাটা বলতেই তার ফুপু কঠিন দৃষ্টিতে তার দিকে তাকালো, যেন মস্ত বড় একটা পাপ করে ফেললো। কঠিন গলায় বলল, অযথা কথা বলিস না। বিয়ে যখনই হোক, সংসার তো আর তখন করিসনি, তখন তো এসবে ছিটে ফোটাও পাসনি, এই বুড়ো বয়সে সংসার করছিস। কথাটা শুনে ঈশা অপ্রস্তুত হয়ে গেল। কি বলবে বুঝতে না পেরে মাথা নামিয়ে নিল। তিনি আবার হতাশার সুরে বললেন, বেচারা স্বামীটাকেও এত বছর কাছে ঘেঁষতে দিসনি। এই কথার পর সবাই মুখ চেপে হাসতে লাগলো, আর ঈশা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গেল। ঈশার অবস্থা আন্দাজ করেই ইভান চায়ের কাপে চুমুক দেওয়ার জন্য ঠোঁটের কাছে ধরেও চুমুক দিতে পারলো না। ঠোঁট চেপে হাসি আটকাতে চেষ্টা করলো,
চায়ের কাপটা টেবিলে রেখে শেষ পর্যন্ত নিঃশব্দে হেসেই ফেলল। ঈশাকে আরেকটু অপ্রস্তুত অবস্থায় ফেলতে খুব শান্ত কণ্ঠে বলল, আমাদেরকে বের হতে হবে মনে আছে? আমি নিচে আছি, তাড়াতাড়ি রেডি হয়ে আসো মিসেস ইভান মাহমুদ। সবাই ইভানের কথা শুনে তার দিকে তাকিয়ে থাকলো। সেদিকে কোনো পাত্তা না দিয়ে সে ফোনে ব্যস্ত। ঈশার এবার চরম অস্বস্তি হচ্ছে। সে আর বসে থাকতে পারলো না, উঠে চলে গেল। ইভান আর চোখে একবার ঈশাকে দেখে ব্যস্ত ভঙ্গিতে সবার উদ্দেশ্যে বলল, আমি গেলাম। বলেই নিচে চলে গেল। গাড়িতে বসে পড়লো, ঈশার জন্য অপেক্ষা করছে। ঈশাকে নিয়ে রিহাবদের বাড়িতে যাবে, সবকিছু আলোচনা করে নিয়ে শপিং করবে। সময় যেহেতু খুব কম, তাই অনেক কাজ বাকি। একবার ঘড়িটা দেখে নিয়ে সামনে তাকালো। ঈশা এত দেরি করছে কেন কে জানে। কি যে করছে মেয়েটা, ভাবতেই পাশে তাকাতেই তার চোখ আটকে গেল। ঈশা একটা লাল রঙের জামা পরেছে, লাল ওড়নাটা মাথায় টেনে দিয়েছে। ইভান তাকে নিষ্পলক দেখছে। নিজের হাতে পার্সের মাঝে কি যেন হাতড়াতে হাতড়াতে এসে ইভানের পাশের সিটে বসলো। নিজের কাজ শেষ করে ইভানের দিকে তাকাতেই তার অমন চাহনি দেখে নিজের ভ্রু কুঁচকে নিয়ে বলল, আমাকে দেখার অনেক সময় পাবে, এখন অনেক কাজ আছে যেগুলো শেষ করতে হবে। ইভান চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে একটা হতাশা ভরা শ্বাস ছেড়ে সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। ঈশা বুঝতে পেরে একটু হাসে। ইভান আর চোখে তাকে দেখে বলে, আজকাল দেখি আমাকে ইমপ্রেস করার চেষ্টায় থাকিস। ঈশা নিজের ভ্রু কুঁচকে নিয়ে বলল, তখন ওভাবে বললে কেন সবার সামনে? ইভান শব্দ করে হেসে ফেলল। ঈশার দিকে না তাকিয়ে বলল, ফুপুর কথাতে লজ্জায় তোর চেহারার যা অবস্থা হয়েছিল সেটা দেখেই সেই চেহারার লজ্জাটা আর একটু বাড়িয়ে দেওয়ার লোভটা সামলাতে পারলাম না। তুই জানিস তোকে ওই অবস্থায় কত কিউট লাগছিল। ঈশা ইভানের কথা শুনে রেগে গেল। একটু কঠিন হয়ে বলল, ফুপু না বুঝেই অমন কথা বলেছে, আর তুমি ইচ্ছা করে আমাকে অমন অস্বস্তিকর অবস্থায় ফেললে। ইভান একটু মন খারাপ করে বলল, সরি। ঈশা বিরক্তি নিয়ে পড়ল, আচ্ছা তুমি তো এমন ছিলে না, এখন কথায় কথায় এত অভিমান রাগ কোথা থেকে আসে? ইভান স্বাভাবিকভাবে বলল, ওই যে ফুপু বলল এত বছর কাছে ঘেঁষতে দিসনি, তাই প্রতিশোধ নিচ্ছি। ঈশা রেগে গেল। ঈশার রাগ করা দেখে ইভান এক হাত দিয়ে ঈশার হাত আলতো করে ধরে নিজের কোলের উপর রেখে বলল, সরি জান, মন খারাপ করিস না, এমনিতেই দুষ্টুমি করে বললাম। তোর মন খারাপ দেখলে আমারও মন খারাপ হয়ে যায়। ঈশা ইভানের দিকে তাকালো। সে সামনে তাকিয়ে এই কথাগুলো বলল। ইভানের মনটা আজ খুব ভালো। ঈশা সেটাকে কোনোভাবেই খারাপ করতে চায় না, তাই বলল, এত ইমোশন যে কোথা থেকে আসে? আমি কি বলেছি আমার মন খারাপ? বলেই একটু হেসে ইভানের ঘাড়ে মাথা দিল। কিছুক্ষণ পরে চমকে উঠে বলল, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? ইভান কোনো কথা বলল না, এত স্বাভাবিক আচরণ করলো যে ঈশার কথা তার কানেই যায়নি। ঈশা আবারও জিজ্ঞেস করলো, কি হলো? আমাদের তো রিহাব ভাইয়াদের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যতদূর জানি এই রাস্তা তাদের বাড়ি থেকে উল্টো দিকে। ইভানের দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকলো, কিন্তু ইভান তার কথার কোনো উত্তর না দিয়ে একটা হাসি দিল। সেই হাসির অর্থ বোঝার ক্ষমতা ঈশার নেই, তাই সে চুপচাপ দেখে বোঝার চেষ্টা করছে কোথায় যাচ্ছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না। ইভানও আর কোনো কথা বলছে না। বেশ কিছু দূর যাওয়ার পর গাড়ি থেমে গেল। ইভান গাড়ি থেকে নেমে ঈশার জন্য দরজা খুলে তার দিকে হাত বাড়িয়ে দিল। ঈশা কোনো কথা না বলে তার হাত ধরে ফেললো। ইভান একটু হেসে তাকে নিয়ে ভেতরে গেল। ঈশা ভেতরে ঢুকেই বুঝতে পারলো এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু শহর থেকে অনেক দূরে। দিনের বেলাতেও পুরো জায়গাটা অন্ধকার, কিছুই তেমন দেখা যাচ্ছে না। পাশ ফিরে কিছু বলতে যাবে, দেখে ইভান নেই। একটু ঘাবড়ে গেল সে। চারপাশে ইভানকে খুঁজতে লাগলো। এক কোনায় হালকা নীল আলো জ্বলে উঠলো। সেদিকে ছোট ছোট চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। সেদিকে মনোযোগ দিতেই পুরো ঘরে আলো জ্বলে উঠলো। ইভান ঈশার সামনে হাঁটু ভাঁজ করে বসে আছে, হাতে ফুলের তোড়া। ঈশা একটু ভ্রু কুঁচকে তাকালো। ইভান হেসে বলল, হ্যাপি অ্যানিভার্সারি জান। ঈশার মুখ হা হয়ে গেল। আজ থেকে ঠিক 6 বছর আগে এই দিনে ইভানের সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু এত বছর ধরে ঈশা কখনো এই দিনটা সেলিব্রেট করেনি, এমনকি মনেও রাখেনি। কিন্তু ইভানের ঠিকই মনে আছে। ঈশা খুব অবাক হয়। ইভানের হাত থেকে ফুলটা নেয়, কিন্তু তার চোখে পানি চলে আসে। ইভান উঠে ঈশাকে জড়িয়ে ধরে। ঈশা কেঁদে ফেলে। ইভান ঈশাকে শক্ত করে ধরে কোমল কণ্ঠে বলে, প্লিজ জান, এভাবে কেঁদে আমার দিনটা নষ্ট করিস না। ঈশা চোখের পানি মুছে ফেললো। সামনে তাকাতে দেখলো তাদের অ্যানিভার্সারি কেক। ঈশা নিষ্পলক সেটার দিকে তাকিয়ে আছে। ইভান ঈশার মুখটা তুলে বলল, আরো অনেক সারপ্রাইজ বাকি, এখানেই সব সময় নষ্ট করিস না। ইভানের কথা শুনে ঈশা তার দিকে তাকালো। ইভান ছুরিটা হাতে নিয়ে ঈশার হাত ধরে দুজন মিলে কেকটা কেটে ফেললো। দুজন দুজনকে খাইয়ে দিল। ইভান ঈশার গালে হাত দিয়ে বলল, আমি যদি তোর কাছে আজকের জন্য গিফট চাই দিবি? ঈশা একটু হেসে বলল, কি চাও বলো? তোর 2টা দিন আমি আমার মতো করে চাই। তোর সাথে যে মুহূর্তগুলো কাটানোর স্বপ্ন দেখেছি সেগুলো সত্যি করতে চাই। এই 2টা দিন শুধুই আমার হবে, এর মাঝে আর কিছুই থাকবে না। ঈশা কিছু না ভেবেই বলল, আমার জীবনের সব দিনগুলোই তো তোমার, তবুও তোমার জন্য 2টা দিন, শুধুই তোমার জন্য।
ইভান ঈশার চোখে চোখ রেখে বলল, এই 2টা দিনেই আমি আমার জীবনের এত বছরের সব না পাওয়া পেতে চাই, সব অপূর্ণতা পূরণ করতে চাই, এত বছরের জমানো সব স্বপ্ন সত্যি হতে দেখতে চাই। ঈশা কোনো কথা বলতে পারলো না। ইভানকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইভানও ঈশাকে শক্ত করে ধরে বলল, আমিও কোনো সময় নষ্ট করতে চাই না। আমার কাছে 48 ঘন্টা অনেক মূল্যবান। প্রতিটা সেকেন্ড আমি আমার মতো করে অনুভব করতে চাই। ঈশা মাথা তুলে বলল, তা বুঝলাম, কিন্তু এখন কি করবে? ইভান একটু হেসে বলল, প্রথম সারপ্রাইজ শেষ, এখন দ্বিতীয়টা শুরু। মানে? একটু পরেই সব বুঝতে পারবি। ঈশা অসহায়ের মতো মুখ করে বলল, বলো না। ইভান একটু হেসে বলল, আমি যদি এখানে সব ডিটেলস বলতে শুরু করি তাহলে আমরা ফ্লাইট মিস করে ফেলবো। তাই আর কথা না বাড়িয়ে আমাদের এখনই এয়ারপোর্ট যেতে হবে। ফ্লাইট আর এয়ারপোর্টের কথা শুনে ঈশার মাথায় কিছুই ঢুকছে না। বেশ অবাক হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? ইভান একটু বিরক্ত হয়ে বলল, তোকে বিদেশে বিক্রি করে দিব। বলে উল্টো ঘুরে হাঁটতে লাগলো। ঈশা তার কথায় বিরক্ত হয়ে গেল, কিন্তু কিছুই করার নেই। তাই ইভানের পেছনে পেছনে চলে আসলো, গাড়িতে বসে পড়লো, কিন্তু কোনো কথা বলছে না। ইভান গাড়ি চালাতে চালাতে ঈশাকে একবার দেখে নিয়ে অভিমানের সুরে বলল, এত ধৈর্য কম কেন তোর? বললাম তো সব বুঝতে পারবি। আমি এত বছর অপেক্ষা করলাম আর তুই 2-3 ঘন্টা অপেক্ষা করতে পারছিস না? ঈশা নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, আচ্ছা বাবা, আর জিজ্ঞেস করব না, ঠিক আছে? যা হবে চুপচাপ পুতুলের মতো দেখবো। ঈশার কথা শুনে ইভান একটু দুষ্টুমি সুরে বলল, ইস, সারা জীবন এমন থাকলে কি যে ভালো হতো। ঈশা শুনতে পেয়ে বলল, কি বললে? ইভান একটু হেসে বলল, কিছু না। কিছুক্ষণ পরে গাড়ি এয়ারপোর্টে এসে পৌঁছে সব ফর্মালিটি শেষ করে দুজনে প্লেনে উঠে যায়। প্লেনে বসেই কিছুক্ষণ পর ঈশা বলে, আমরা কোথায় যাচ্ছি? আর ইরার বিয়ে? বাসায়ও তো বলা হয়নি। ঈশার কথা শুনে ইভান চোখ বন্ধ করে ফেলে, তারপর রাগ করে বলে, তোকে প্লেন থামিয়ে নামিয়ে দেই, তুই ইরার বিয়েতে যা, আমি একাই যাব। বলে মুখ ফিরিয়ে নেয়। ঈশা অসহায়ের মতো চেয়ে থাকে। সামনে থালার মতো শেষ বিকেলের লাল সূর্যটা দূর দিগন্তের মাঝে হারিয়ে যাচ্ছে একটু একটু করে। পুরো আকাশ জুড়ে রঙের খেলা, কোথাও রক্তিম আভা, কোথাও গাঢ় নীল, কোথাও আবার সাদা মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে। শনশন আওয়াজ কানের পর্দা ভেদ করে যেতে এক অদ্ভুত রকমের কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। এক অদ্ভুত গর্জনের সাথে নীল জলের উচ্ছ্বসিত ঢেউ পা ছুঁয়ে দিচ্ছে। পায়ের নিচে বালি সরিয়ে দিচ্ছে জলের তোড়। আশেপাশে কয়েক জোড়া কাকড়া ছোটাছুটি করছে, মাঝে মাঝে বালির মধ্যে লুকিয়ে পড়ছে। সামনে দূরে নীল আকাশ পানি ছুঁয়েছে। শিল্পীর হাতে আঁকা নিপুণ ছবির মতো দূরে নীল আকাশে অর্ধডোবা সূর্যের পাশে একটা নৌকা দুলছে। ঢেউয়ের সাথে সাথে ঝিনুক পায়ে এসে বাড়ি খাচ্ছে। খালি পায়ে নরম বালির উপরে দাঁড়িয়ে আছে ঈশা। তার দৃষ্টি সামনের সূর্যটার উপর স্থির, অবাক চোখে তাকিয়ে আছে সে। এমন একটা দৃশ্য ঈশা এইভাবে দেখতে পাবে সেটা কল্পনাও করেনি। ইভান প্যান্টের পা গুটিয়ে পানিতে পা ডুবিয়ে পকেটে হাত গুজে পাশেই দাঁড়িয়ে সামনে তাকিয়ে আছে। ঈশার পায়ে একটা শক্ত কিছু বাড়ি খেতে এসে ঝুঁকে সেটা হাতে নিল। ছোট মতন একটা শঙ্খ হাতের তালুর উপরে রেখে সেটার দিকে দেখে একটু হেসে বলল, কি সুন্দর না? ইভান ঈশার হাতের দিকে তাকিয়ে বলল, তারপর আবার বলল, এই মুহূর্তটা সত্যি অনেক মনোরম, কিন্তু তুই সাথে থাকা এখন ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে। ঈশা তার কথা শুনে ঘুরে তাকালো। ইভানের মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করছে। ইভান সামনেই তাকিয়ে আছে, ঈশাও সামনে তাকালো। কিছুক্ষণের মধ্যে সূর্যটাও ডুবে গেল, কিন্তু সূর্য ডোবার পর পুরো আকাশ জুড়ে কিছুটা রক্তিম আভা দেখা দিচ্ছে। ধীরে ধীরে চারদিকে অন্ধকার হয়ে আসছে, সাথে নিস্তব্ধতা গ্রাস করে নিচ্ছে। আর তার মাঝে সমুদ্র তার নিজের মতো গর্জন করে যাচ্ছে। মিষ্টি ঠান্ডা বাতাসে ঈশা একটু কেঁপে উঠল। ইভান ঈশার দিকে তাকিয়ে বলল, চল এখন যাই, বেশ ঠান্ডা পড়ে যাবে। দুজনে তাদের হোটেলে চলে এলো। সমুদ্রের পাশেই ইভান তাদের জন্য হোটেল বুক করেছিল। রুমের দরজা খুলে ঢুকে ঈশা চারিদিকে ভালো করে দেখে নিল। এসেই সাথে সাথে ইভান তাকে সমুদ্রের পাড়ে নিয়ে গেছে সূর্য ডোবা দেখতে, তাই ভালো করে রুমটা খেয়াল করতে পারেনি। ইভান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ঈশা সামনে জানালার পর্দা সরিয়ে হা হয়ে গেল। বড় জানালা দিয়ে সম্পূর্ণ সমুদ্রটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঈশা মুগ্ধ হয়ে দেখছে। ইভান ওয়াশরুম থেকে বের হয়ে ঈশার পাশে এসে জানালাটা হালকা খুলতেই সমুদ্রের গর্জন ভেসে এলো, কান যেন জুড়িয়ে দিল। ঈশার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়। ঈশা ওয়াশরুমে গেল। ইভান একটা চেয়ারে বসে সামনে জানালায় পা তুলে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। অন্ধকারে তেমন স্পষ্ট দেখা না গেলেও গর্জন করে যে ঢেউগুলো আছড়ে পড়ছে আশেপাশে, সেগুলোর কিছু অংশ দেখা যাচ্ছে। ঈশা ফ্রেশ হয়ে ইভানের পাশে দাঁড়ালো। ইভান ঈশাকে টেনে নিজের কোলে বসালো। ঈশা সামনে তাকিয়ে একটু ভেবে বলল, আমার জীবনে কখনো কোনো আফসোস থাকলো না, কোনো অভিযোগ করার সুযোগও দিলে না। ইভান তার মুখ নিজের দিকে ঘুরে নিল। ঈশার চোখে পানি সযত্নে মুছে দিয়ে বলল, জানিস, যখন ছোটবেলায় তুই নিজের ইচ্ছাগুলো আমাকে বলতিস তখন আমি সেগুলো কল্পনা করতাম, নিজের মতো করে মনের মধ্যে গুছিয়ে নিয়েছিলাম।